সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের শিক্ষক। তো আমি যারা আমাকে ফলো করছেন বা দেখছেন, আমি রিসেন্ট যেহেতু 14 তারিখে নিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে অল ওভার ইন্ডিয়াতে, তার মধ্যে আমার বাড়ি যেহেতু করিমপুরে, আর এখানকার যারা সফল হয়েছে আর কি, করিমপুর, তেহট্ট, ডোমকল, জলঙ্গি, বেতাই, তাদের আমি সাক্ষাৎকার নিচ্ছি। মেনলি যারা 550-র উপরে পেয়েছে নিটে, সেইগুলোকে খুঁজে খুঁজে আমি নিচ্ছি। কারণ এগুলোর সরকারি কলেজের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। কারণ ডোমকলেজ এরকম 500-র উপরে 20-জন মতন পেয়েছে। আমি এইগুলো নিচ্ছি, তারপরে হয়তো কিছু নেব ভাবছি আর কি। তো এখন আমি আছি তেহট্টর নিশ্চিন্তপুরে, অনেক বড় গ্রাম আর অনেকটা ভেতরে। মানে আমি জিৎ মণ্ডল, আপনারা সকলেই ইতিমধ্যে যেগুলো খবর বেরিয়েছে, তেহট্টর অনেকগুলো নিউজ বেরিয়েছে, জিৎ এবং কুশল এই দুজন নিটে পেয়েছে আর কি। মানে পেয়েছে বলতে ও কত পেয়েছে তুমি বলো? 568 পেয়েছে আর কি। তো সেটা এই বছরের নিরিখে বেশ ভালো নম্বর, কিন্তু ও নিশ্চিত কোনো কলকাতার মেডিকেল কলেজ পাবেই আর কি। অনেকগুলো মেডিকেল কলেজ যেহেতু আছে কলকাতাতে আর কি। তো সেটা দেখা যাক, কাউন্সিলিং হওয়ার পর নিশ্চয়ই জানা যাবে আর কি। কিন্তু একদম এরকম একটা প্রত্যন্ত গ্রাম, আমি ওর বাড়িতে আছি এখন আর কি, নিশ্চিন্তপুর, তেহট্ট, কিন্তু অনেক বড় গ্রাম। তো এখান থেকে তেহট্ট হাই স্কুল বেশ কয়েক কিলোমিটার যেতে হয় আর কি। সেখান থেকেও পড়াশোনা করা, মানে একটা গ্রাম্য পরিবেশ এবং ধর একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার যেটাকে বলা চলে লাগে। সেখান থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ওর বাবা মা দেখেছিল আর কি, এবং সেই স্বপ্ন কিন্তু সফল হয়েছে। প্রথম ধাপ, এই ডাক্তার হওয়ার স্বপ্নের প্রথম ধাপ, এবং যাত্রা শুরু হবে। এরপরে পরপর এমবিবিএস, তারপরে আর পরবর্তীকালে এমডি পরপর হবে, কিন্তু প্রথম ধাপটা কিন্তু সফল হয়েছে আর কি। যেটা অনেক বাড়ির স্বপ্ন থাকে যে ডাক্তার হবে বাড়িতে। আমাদের যেরকম পরিবারের শিক্ষক মহাশয় আছে অনেক, আমার 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 নিজের পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার ডাক্তার একজনই আছে আর কি, বাকি ডাক্তার নেই। তো সব পরিবারের স্বপ্ন থাকে আমার পরিবারে ডাক্তার থাকবে। তো জিতের পরিবারের স্বপ্নটা অবশ্যই সফল হয়েছে কিছুটা আর কি। তো জিত, তুমি মাধ্যমিক কত ছেলে তাই বলো? মাধ্যমিক শুরু পরপর যাবো আর কি। মাধ্যমিকে পেয়েছিলাম 658 পেয়েছিল, জোরে বলো। হ্যাঁ, 658 পেয়েছিল। তো তারপরে তুমি মাধ্যমিকে কোনো সাবজেক্টে তুমি কি 100 পেয়েছিলে? হ্যাঁ, অঙ্কে 100 ছিল। অঙ্কে 100, তোমাদের সব অঙ্কে 100 পাচ্ছ আর কি। আমি যতগুলো দেখছি সবাই অঙ্কে 100। অঙ্ক কি খুব ভালো লাগে করতে নাকি? হ্যাঁ, তো অঙ্কে 100 বা তুমি একটু রেসিপি বলো, কি করে তুমি অঙ্ক 100 পেলে? আপনি কি 10-এর অঙ্ক বইটা করেছিলেন? মাধ্যমিকের অঙ্কের কেস হচ্ছে যে ওখানে তো ওই একটা বই থেকে আসে পার্টিকুলারলি, তো ওই বইটাই মোটামুটি, যেটা পর্ষদের যেটা বই, মধ্যশিক্ষা পর্ষদের যে বই, ওই বইটা মোটামুটি করে ফেলতে পারলে হয়ে যাবে। সমস্ত বইটা পুরো করলে মানে 100 পাওয়ার সম্ভাবনা আছে আর কি। তারপর তুমি উচ্চ মাধ্যমিক যখন আসলে, এবার তুমি অঙ্কে 100 পেলে, এবং 11-12 তো অনেক বেশি বড় সিলেবাস। তো সেই অঙ্কর সঙ্গে তুমি নিশ্চয়ই পার্থক্য বুঝলে। তারপর অঙ্ক কেমন লাগলো তাই বলো? তখনও ভালো লাগতো অঙ্ক। ভালো লাগতো। তো অঙ্ক তুমি কত রেগুলার অঙ্ক প্র্যাকটিস করতে? হ্যাঁ। দিয়ে তুমি উচ্চ মাধ্যমিক কত পেয়েছিলে? সব মিলে 477। আর কোন সাবজেক্টে বেশি পেয়েছিলে? অঙ্কে 100 ছিল। আবার অঙ্কে 100? বাহ, দুটোতে অঙ্ক, মানে হ্যাট্রিক অঙ্ক, মানে হ্যাট্রিক বলতে দুটো পেলে আর কি, অঙ্কে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আমি যেটুকু জানি, কারণ আমাদের স্কুলে যারা অঙ্কের স্যার ছিল, মধুরকুলে যারা ছিল, তারা বলো অঙ্ক কিন্তু, বা মুকুল বা রমেনদা যারা ছিল, তারা বলো অঙ্কে কিন্তু 100 পাওয়া উচ্চ মাধ্যমিক খুব কঠিন। কারণ আমি আমাদের স্কুলের শিক্ষক মহাশয় রমেন ঘোষকে আমি দেখেছি, ওর ছেলে যখন ছিল অঙ্কে খুব দুরন্ত, কিন্তু তো স্যারকে দেখতাম টোটাল 11-12টা শুধু অঙ্ক কষে গেল। ছেলেকে বাড়িতে অঙ্ক করাতো, তারপরে ওই যেগুলো পারতো না, ওই যে কোনো বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে যতগুলো এক্সট্রা প্রবলেম থাকে, যেটা খুব কঠিন প্রবলেম, দেখতো রমেনদা সারাদিন অঙ্ক করছে। আমি বললাম আপনার ছেলের থেকে তো আপনি বেশি অঙ্ক করতে বলছে, কিছু করার নাই, এই অঙ্ক সলভ আমারই মানে নেশাতেও করতো আর কি। অফ পিরিয়ডে ভালো লাগতো, মানে কোশ্চেন ব্যাংকের বললো আমিও অঙ্ক শিখছি আর কি, এবং বিভিন্ন রকম ভ্যারাইটি সমস্ত রকম কোশ্চেন ব্যাংক সলভ করতো আর কি। আমি তখন বলতো, রমেনদা বলতো উচ্চ মাধ্যমিক অঙ্ক কিন্তু খুব কঠিন, মাধ্যমিকে পাশ হতো। উচ্চ মাধ্যমিকে মানে হ্যাঁ পার্টিকুলার বই থাকে, উচ্চ মাধ্যমিকে তুমি 100 পেয়েছো মানে তুমি দারুণ ব্যাপার আর কি। উচ্চ মাধ্যমিকে আমি রমেনদার বক্তব্য শুনেছিলাম, উচ্চ মাধ্যমিকে অঙ্কে 100 মানে দারুণ ব্যাপার আর কি। তো ধরেন ভালো শুনে, হ্যাঁ আপনি চলে যান, সাউন্ডটা টেপো চলে যাবে, আপনি দেখে নেবেন। হ্যাঁ, তো উচ্চ মাধ্যমিকে অঙ্ক 100 মানে খুব ভালো, কিন্তু দারুণ ব্যাপার আর কি। তো তোমার অঙ্ক কি ফেভারিট সাবজেক্ট নাকি? তো অঙ্ক ভালো লাগতো খুব। তো অঙ্ক অত ভালো লাগতো, তাহলে তুমি নিটের দিকে কেন গেলে? যেই মেন অ্যাডভান্সের দিকে যেতে পারতে। ইঞ্জিনিয়ারিং জিনিসটা ঠিক পছন্দ না ছিল না। হ্যাঁ, তুমি একটু জোরে বলো। হ্যাঁ, ডাক্তারের মধ্যে আমার স্যাটিসফ্যাকশন আছে। তো তুমি ডাক্তার হওয়ার স্বপ্ন তুমি কবে দেখলে আর কি? 12 এর দিকে মোটামুটি যখন তুমি পড়ছিলে আর কি, তাই তো? এখানে মানে যখন জানলাম বিষয়টা সম্বন্ধে। তার আগে জানতে না? তার আগে নিট যে এসব বিষয়টা খুব একটা জানতাম। কবে জানলে? ওই 11 হয়ে যাওয়ার পরে মোটামুটি ধীরে ধীরে জানলে আর কি। তো তুমি ধরো যখন 11-12 পড়লে আর কি, তোমার 477 নম্বর ছিল, বেশ ভালো নম্বর আর কি। কত পার্সেন্ট হচ্ছে ওটা? 477 95.4 হচ্ছে অঙ্কে 100। আর ফিজিক্স কেমিস্ট্রি কত পেয়েছে? ফিজিক্সে 97,
কেমিস্ট্রিতে 95, বায়োলজিতে 95। মানে বেশ ভালো নম্বর আর কি। তো তারপরে তোমার আমি যেটা বলতে যাচ্ছি আর কি, তারপরে তোমার মনে হলো যে এবার নিটের জন্য খাটবো। তুমি প্রথমে তোমাকে কে বললো যে বোর্ডের জন্য খাটতে, পরবর্তীকালে এরকম তোমার ছিল না, স্কুল থেকে বলা হচ্ছিল না? না, আমি তো প্রথম দিকে নিট যে কোচিং ওসব অত কিছু জানতামই না। তো 11টা ওইভাবেই চলে গেছে, যে 10-এ যেরকম পড়েছে 9-10-এ ওই একইভাবে 11 কেটে গেছে। তারপরে 12-এ এসে জানলাম যে নিট হয়, যেই হয়, তার জন্য কোচিংও নিতে হয়। তো 12-এ এসে কোচিং নিলে তখন আবার বোর্ডটা খারাপ হয়ে যাবে বলে ওইদিকে অতটা প্রাধান্য দিইনি আর কি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হলো আর কি, ভালো রেজাল্ট হলো। তারপরে তুমি কি ভাবলে যে আমি এবার যাই নাকি? এবার তুমি খোঁজ পেলে মানে তুমি কোথায় যাবে, মিশনে যেতে পারতো, তুমি কেন তুমি? ওটা বন্ধুদের সাথে আলোচনা করি, তারপরে কিছু জনকে কল করেছিলাম আমার সিনিয়র, তো তারাই বললো যে পিডব্লিউর গড়িয়াহাটটা যথেষ্ট ভালো। ফিজিক্সওয়ালা হচ্ছে গড়িয়াহাট বলতে বালিগঞ্জ সেখানে কাছে, যেটা আমি ওখানে গেছি আর কি। আমি মানে যে গেছি ওই ক্যাম্পাসটা আমি একদিন কৌতূহলেই গেছিলাম আর কি। আমি ওদের স্যারদের সঙ্গে কথা বললাম, আমাকে পুরো ক্যাম্পাসটা একটা স্যার ছিলেন, উনি দেখালেন আর কি। আমি বললাম, পরিচয় যখন দিলাম আর কি, একদম বালিগঞ্জ স্টেশনের কাছে, ওই যেখানে আগে শপিং মল ছিল আর কি, ভারত সেবা সংঘ আছে, ওইটাই মেন সেন্টার আর কি। ওইটাই আমি তোমাদের সমস্ত ক্লাসরুম আমি দেখেছি আর কি। মানে আমি গেছিলাম বলতে রেফারেন্সে গেছিলাম, দিয়ে স্যারের সঙ্গে পরিচয় হলো, উনি আমাকে সমস্ত সেন্টার, ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম সমস্ত আমাকে ঘুরে ঘুরে দেখালেন আর কি। তো ভালো লাগলো, বেশ ক্যাম্পাসটা ভালো লাগলো, মানে সবগুলো এখন নিয়েছে আর কি। ওই তুমি ওখানেই ছিলে তাই তো? তো এবার তুমি অফলাইন কোচিং নিচ্ছিলে, এবার তোমার হাতে সময় ছিল 1 বছর। আর ওই বছর তুমি কি পরীক্ষা দিয়েছিলে রানিং ইয়ারে? কত? 445। তুমি ওই 2 মাস তুমি পড়েছিলে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর? 2 মাস, ওই 2 মাস একটু পড়েছিলাম। আর এই যে তুমি গেলে আর কি, তুমি কি এনসিইআরটির বই কিছু পড়েছিলে বোর্ডে? আগে এনসিইআরটি আমি গিয়ে ওখানে কিনেছি, কলকাতায় গিয়ে কিনেছি। এটা একটা বড় ব্যাপার। ওকে আমি যেমন দেখুন, যারা এনসিইআরটি অনেকে বলছে এনসিইআরটি 9 থেকে না পড়লে নিট হবে না, 11 থেকে না পড়লে নিট হবে না, কিন্তু এটা দেখো ওটা কিন্তু বোর্ডটা খুব ভালো করে পড়েছে। এই আমি বেশ কয়েকটা যেগুলো আমি যারা মানে বোর্ড পড়েছে, কুশল পড়েছে, মিম পড়েছে, যারা ড্রপ ইয়ারে গেছে আর কি, মানে উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিয়ে, এটা আমি এস্টাবলিশ করতে যাচ্ছি যে উচ্চ মাধ্যমিক কেউ ভালো করে দেয়, বোর্ডটা খুব ভালো করে পড়ে, তার কিন্তু নিটের প্রস্তুতি কোনো রকম খারাপ হয় না, বলতে ভালো হয়। এটা হচ্ছে এটা তার প্রমাণ আর কি। কারণ ও এনসিইআরটি জানতোই না, ও প্রথম কলকাতায় গিয়ে ফিজিক্সওয়ালার কাছে গিয়ে শুরু, তাই ঠিক বলছি তো? ওখানে গিয়ে স্যাররা যখন বললো এনসিইআরটি কিনতে হবে, তখন আমি কলেজ স্ট্রিটে এসে এনসিইআরটি কিনে যাই। 3টাই কিনলে, ফিজিক্স কিনে নি, কেমিস্ট্রি আর বায়োলজি। তো কারণ আলামিন মিশন বা সব জায়গায় বলে যে এনসিইআরটির বইটা হচ্ছে একদম প্রথম লাইন থেকে লাস্ট লাইনের মধ্যে পুরো পড়ে আত্মস্থ করতে হবে। তো তুমি যখন প্রথম পড়া শুরু করলে, তুমি একদম দেখো বাংলা মিডিয়াম থেকে তুমি গেলে আর কি, এটা অনেকের প্রবলেম হবে। প্রথম যখন তুমি ইংলিশ পড়া শুরু করলে ওই বইটা, তোমার প্রথম অসুবিধা নিশ্চয় হয়েছে না? তোমার অসুবিধা হয়নি? খুব একটা অসুবিধা হয়নি, নর্মাল ইংরাজি বই পড়ার মতনই লাগছিল। মানে যেরকম তুমি 11-12 টেক্সট পড়ছো ইংরাজি টেক্সট, সেরকমই তোমার লাগছে? সেরকমই লাগছে। আর তোমার কি নিশ্চয়ই তুমি তাহলে 11-12 ওই যে টার্মগুলো তোমার সব অবগত ছিল? টার্মগুলো, এটাই বলছি আর কি। পড়ানোর সময় স্যার তো মানে বাংলায় যতই পড়ি, কিন্তু টার্মগুলো ইংরাজি ইউজ করতে আমাদের স্যার। তারপরে তোমার কোনো অসুবিধা হয়নি আর কি। তো তুমি তারপরে যখন পড়া শুরু করলে, ওখানকার ক্লাস পদ্ধতি কেমন ছিল এটা একটু বলো আর কি। মানে কটা থেকে ক্লাস শুরু হতো এরকম? ওখানকার ক্লাস হচ্ছে আমাদের 10টা থেকে 3টে অবধি ক্লাস হতো। আর ক্লাসরুম তো সব ডিজিটাল। ওখানে পিডব্লিউতে ডিজিটালই হয়। তো স্যাররা যথেষ্ট ভালো পড়িয়েছে। তারপরে ওখানে কি সেই দিনে কি কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো না পরে? হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং এর জন্য সেশন ভাগ করা থাকতো। তাদের লিস্ট আমাদের অ্যাপে চলে আসতো যে কোন স্যারের কখন ডাউট আছে। এবার যার যেটা ডাউট সেই সাবজেক্টের রেসপেক্টিভ স্যারকে সেই সময় গিয়ে তার কাছে গেলে ডাউট সলভ করতো। ডেইলি কতগুলো সাবজেক্ট? 3টে সাবজেক্ট ক্লাসই হতো? 3টে ক্লাস হতো। তো তুমি যে অঙ্ক করতে পারলে না, তোমার মন খারাপ করতো নাকি? একটু তো করতো, যে অঙ্কটা এত ভালো লাগতো অঙ্ক আর কি, কারণ তুমি তো এই ঢুকে গেলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে আর কি। তো যখন ক্লাস হলো 3টে সাবজেক্টের ক্লাস কত ঘন্টা করে হতো? 1.5 ঘন্টার ক্লাস হতো। এবার সেই লেকচারগুলো হিন্দিতে না ইংলিশে হতো? ওটা হিন্দি আর ইংলিশে। ইংলিশ মিডিয়াম হতো আর কি। সে তো বুঝতে আর কোনো অসুবিধা হয়নি, কারণ প্রথম দিকে হিন্দি বলা, সে হিন্দি সিনেমা দেখার মতন ব্যাপার অনেক। আর ইংরাজি বলাতে অত অসুবিধা হয়নি আর কি। তো যখন ওদের যেটাকে ডিপিপি বলে, যেটাকে তাই তো ডিপিপি বলে তো, নোটস যেটাকে বলছে, সেই নোটসগুলো কি ওই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রোভাইড করতো? ওগুলো আগেই দিয়ে দিত। দিয়ে তারপরে ক্লাসটা হতো? প্রথম দিকে একটা করে ক্লাস হতো, তার ডিপিপি দিত, কিন্তু তারপরে ওরা আগেই দিয়ে দিত। মানে ডিপিপির যে হার্ড কপি সেটা অনেক আগেই দিয়ে দিয়েছিল, তাতে পড়তে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তারপরে তুমি যখন ক্লাসটা করলে, কিন্তু ধরো তুমি ফিজিক্স হলে এই ব্রাঞ্চে ভর্তি হলে, ফিজিক্স অনেক ভিডিও আছে ইউটিউবে আর কি, এই নিটের ভালো ভালো স্যারদের, যারা ধরো দিল্লিতে যারা পড়াচ্ছে, এমআর স্যার থেকে আরম্ভ করে ভালো স্যার, সেইগুলো কি তোমরা ইউটিউব থেকে দেখতে না? ওদের অ্যাপের মধ্যে সেই ভিডিওগুলো পাওয়া যায়? ওদের অ্যাপে সেগুলো তো আমাদের যে স্যারগুলো পড়াতো অফলাইনে, তারই রেকর্ডেড লেকচার অ্যাপে চলে আসতো। কিন্তু তুমি কি ফিজিক্স ওয়ালার অ্যাপ কি আবার কিনেছিলে আলাদা করে,
এটা পাওয়া যায়, এটা অনলাইন না, সেটা কিনে এটা কেন অফলাইনটাই কিনেছে? অনেকে তুমি অনলাইন কেনে, কিন্তু অনলাইনে যে ধরো কোর্সটা পাবে সেটা অনেকে কেনে আর অনলাইন আমি কিনি না, ওই টুকটাক টেলিগ্রাম বা ইউটিউব থেকে যদি কিছু মনে হয় তো সেগুলো দেখে নেব। মেনলি অফলাইনটা বেশি মেনলি ফোকাস অফলাইন ছিল। তো এবার ধরো তোমার এই চ্যাপ্টার ওয়াইজ তোমার কি মক টেস্ট হতো? চ্যাপ্টার ওয়াইজ ছিল না, তবে ওই পার্ট টেস্ট ছিল, 3-4টে চ্যাপ্টার মিলে একটা করে মক টেস্ট হতো এরকম। প্রত্যেক সাবজেক্ট হতো। তারপরে এই যে টোটাল সিলেবাসটা কবে শেষ হলো, মানে সমস্তটা কমপ্লিট? সিলেবাস শেষ হয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ নাগাদ শেষ হয়েছে আর কি। তো অনেক জায়গায় জানুয়ারিতে শেষ করে ফেলেছে মিশন এগুলো আর কি। আচ্ছা, ফেব্রুয়ারিতে শেষ করে তারপরে তোমার তো এবার 720 নম্বরের টোটাল মক টেস্ট, এটা কবে থেকে শুরু হলো আর কি? আমি দেখিনি, আমি পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস দেখতাম না। কোন সিলেবাসটা? পরীক্ষার সিলেবাস কি আছে আমি দেখতাম না পরীক্ষার আগে। তাই? হ্যাঁ, ওদের সমস্যা বেড়ে যেত। তো তুমি কিভাবে প্রস্তুতি নিতে? শেষের দিকে কি হতো বলেন তো, ওই সিলেবাসের যেগুলো আছে দেখা যাচ্ছে সেগুলো আমার রেডি আছে, অথচ আমার সামনে একটা বিরাট মানে আরো কতগুলো চ্যাপ্টার পরীক্ষার আগে আমাকে শেষ করতে হবে, এরকম সিচুয়েশন। তো যদি আমি সিলেবাসটা দেখি তাহলে আমার সাইকোলজি কাজ করবে কি ওই চ্যাপ্টারগুলো পড়ি যেগুলো পরীক্ষাতে আছে, যদিও সেগুলো আমার রেডি আছে। তো সেক্ষেত্রে একটা টাইম লস হচ্ছে অকারণ, সেই জন্য আমি সিলেবাস দেখা বন্ধ করে দিয়েছিলাম। আমি নিজের মতো পড়তাম, পরীক্ষার সিলেবাস পরীক্ষার মতো দিয়ে আসতাম। আর এই আমি বলছি পুরো মক টেস্টটা তুমি কতগুলো তোমাদের ওখানে হয়েছিল পুরো, মানে 720 মধ্যে? সবই 700 করেছিল শুরু থেকে শেষ, সবই 700। কিন্তু সেই চ্যাপ্টারের উপরে প্রশ্নটা আসতো, মানে যেগুলো হয়ে গেছে আর কি। 3টি চ্যাপ্টারের উপর পরীক্ষা হলো 700 করে, সে 30টা হলো 700 করে। এটাই, হ্যাঁ পুরোটাই হতো না। আর টাইমটা নিশ্চয়ই টাইম সে প্রথম দিকে 3 ঘন্টা 20 মিনিট হলো, তারপরে যখন এনটিএন নোটিফিকেশনটা আসলো যে 3 ঘন্টায় হবে, তখন প্যাটার্নটা চেঞ্জ করে 3 ঘন্টায় করে দিল। তো এইবার যে প্যাটার্নের কোশ্চেন হলো আর কি, ধরো কোশ্চেন কঠিনই হয়েছে আর কি, তো তোমরা কি তার জন্য প্রস্তুত ছিলে না ঝটকা লাগলো? প্রস্তুত ছিলাম না, ওরা ওই লেভেলের করতাম না, করতে না। প্রথম দিকে করতাম, যে তারপরে ছেড়ে দিলাম যে ফালতু করে কি লাভ যখন আসবে না। তোমার এবার তোমার তাহলে পরীক্ষা হলে কি তোমার বলো তুমি কেমন যখন পরীক্ষা শুরু হলো? পরীক্ষা হচ্ছে বায়োলজি দিয়ে শুরু করছিলাম। তারপরে বায়োলজিতে প্রথম কোশ্চেনটাই দেখলাম বেশ কনসেপচুয়াল, মানে ডাইরেক্ট লাইনের নেয়। তো ওটাতে ভেবে চিন্তে করলাম, যে দেখলাম 2 মিনিট টাইম হতেই চলে যাচ্ছে, তাও করতে লাগলাম একটার পর একটা। দিয়ে করার পর বায়োলজিতে 80টা মতন কোশ্চেন করলাম, দেখলাম 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। দিয়ে আমি ভাবলাম ছেড়ে দিয়ে আর করে লাভ নেই। তারপরে আমি ফিজিক্সে চলে এলাম। ফিজিক্সে গিয়ে প্রথম কোশ্চেন ট্রাই করলাম, কিছুক্ষণ পড়ার পরে হলো। সেকেন্ড কোশ্চেনটা করলাম, যা হয়ে গেল। তারপরে 2-3টা করার পরে আবার 4-5টা গ্যাপ হয়ে গেল, আর পাচ্ছি না। তারপরে এরকম করতে করতে 25টা কোশ্চেন, 25 নাম্বারটা যখন ট্রাই করবো তখন দেখছি 45 মিনিট পার হয়ে গেছে। আমি দেখছি এভাবে তো হবে না, 25টার মধ্যে আমি খুব জোর 12-13টা পেরেছি। দিয়ে ছেড়ে দিলাম ফিজিক্স। দিয়ে তারপরে কেমিস্ট্রিতে গেলাম। দিয়ে কেমিস্ট্রিটা মোটামুটি তাও তুলনামূলক ভালোই কাটলো। ওটাতে করার পরে দেখলাম শেষে 8 ঘন্টা পড়ে আছে। দিয়ে আমি তারপরে উল্টো দিক থেকে শুরু করলাম, মানে 45 থেকে শুরু করলাম। 45-44 করে ওইগুলো শেষের দিকে গুলো বেশ ভালোই ম্যানেজ করা গেছিল। আর বাবলিংটা তুমি কখন করা শুরু করেছো? আমি করতাম কি একটা কোশ্চেন ওই ইয়েতে টিক করতাম, কোশ্চেন পেপারে টিক করতাম, কোশ্চেন পেপারে টিক করতাম, আর ওই ওএমআর কে একটা ডট করে রেখে দিতাম ছোট করে, মানে যাতে বোঝা যায় আর কি। আর তারপরে পুরো পেপার হয়ে গেলে পেপার সাইডে করে দিলাম, দিয়ে এক কল থেকে ওই ডটগুলো ফিল করতে লাগলাম। তো এটা এই কতটা সময় লেগেছিল টোটাল বাবলিং? আধ ঘন্টা লাগবে নাকি? আমি তো একবারে করিনি, ফিজিক্স বায়োলজি হয়ে গেলে বায়োলজি বাবলিং করতাম। তো এমন কি কোশ্চেন তোমার রয়ে গেছে যে ধরো কোশ্চেনে তুমি সলভ করেছো কিন্তু বাবলিং করেন, ডাউটে 50-50 ছিল, 50-50 ছিল, যে এসে একবার শিওর হয়ে করব সেইভাবে অনেক কোশ্চেন ছাড়া আছে, তাতে ওই নম্বরটা একটু বেশি হতো। যদি ধর মানে পরে অ্যানসার কি মিলে কি ঠিক সেগুলো যেটা হয়েছে এরকম চেক করেন। আমি ওএমআর শিট দেখে অ্যানসারকে চেক করেছিলাম, মানে রেসপন্স শিট দেয় এনটি, সেখানে যেগুলো অনেকে দেখেছি যে ওইখানে হয়তো করেনি কিন্তু ঠিক হতো, হয়তো হয়েছে 4 নম্বর হতো। আমি তো রিস্ক নেওয়া, নেগেটিভ মার্কিং যেহেতু আছে, ওই রিস্ক নেওয়া খুব মুশকিল। আজ ঠিক হয়েছে বলে মনে হচ্ছে যে করলে ভালো হতো, যদি ভুল হতো তখন আমার মনে হচ্ছে ছাড়লে ভালো হতো। দারুণ কথা আর কি, কারণ ওটা তো তখন আমার মনে 100% ঠিক হলেই করাই মানে বেটার আর কি সব থেকে এখন এরকম। তাহলে তার কারণ নেগেটিভ মার্কিং যেহেতু আছে আর কি। তো পরীক্ষা দেওয়ার পর কি মনে হলো যে এই তুমি কি ভাবলে যে সবার একই রকম প্রশ্ন আসলো নম্বরটা? তুমি নিশ্চয়ই কত ভেবেছিলে, বলতো কত পাবে, মানে ভেবেছিলে আর কি যে টার্গেট তো ছিল একটা আমি 600 ক্রস করব। আমি তো ভেবেছিলাম পরীক্ষা দেওয়ার আগে যে 670 মোটামুটি হয়ে যাবে, কম বেশি 600 এরকম করে তুমি মেন্টালি প্রিপেয়ার ছিলে আর কি। তারপরে পরীক্ষা দিয়ে ওই 550-এর কাছে আইডিয়া ছিল যে 550-এর কাছে কিছু। তুমি কি তারপরে কি তোমার মানে কি মনে হলো যে ইউটিউব দেখলে যে এরকম এবার পরীক্ষা যেতে হয়েছে কাট অফ এরকম এরকম মনে হলো নাকি? ইউটিউব দেখা প্রথমে ভরসা হচ্ছিল না যে হবে, কারণ ইউটিউব দেখার পরে মনে হলো যে না হয়ে যাবে, আসা সবার এরকম সমস্যা হয়েছে আর কি। তারপরে ফিজিক্সওয়ালা তোমাকে ওরা কি সংবর্ধনা দিয়েছে? ফিজিক্সওয়ালা থেকে ওই এতে গিয়েছিলাম নয়ডাতে, ওদের একটা সেলিব্রেশন ছিল, তো সেখানে অ্যাটেন্ড করেছিলাম। ওই আইনালও গেছিল আর কি, ওই আমাদের ডোমকলা ছেলেটাও গেছিল, আইনাল কবিরও গেছিল, ওই মানে রিসেন্ট হলো তো। হ্যাঁ, আমার ওকে চেনা চেনা লাগছে, মনে হয় ওখানে গিয়ে দেখেছি। হ্যাঁ, ওখানে ওরাও গেছে। আমি মানে
ওখানে বাবা হয়ে গেছিল নয়টা, যেটা বড় সেলিব্রেশন হলো। কি ওখানে কি অলোক পান্ডে স্যার ছিলেন? অলোক পান্ডে স্যার আসেননি, কিন্তু বাদ বাকি স্যার, সিএমআর স্যার, পঙ্কজ স্যার, নয়টাতে হলো না? তোমাদেরকে প্রাইজ টাইজ দিল, ট্রফি দিয়েছিল, অ্যাপ্রন, স্টেথোস্কোপ, এইসব আর দিয়েছে আর কি। কেমন লাগলো ফিলিংসটা, কেমন লাগলো? ভালো যখন। আচ্ছা 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 আচ্ছা, তো এইটা দিয়েছে। আচ্ছা ট্রফিটা নিয়ে একটুখানি, এটা তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিদ্যাপীঠে তোমাদের না? না না, ওটা পাওয়ার আর কি। আচ্ছা এইটা চলছে তো, এটা তো এইটা হচ্ছে ওর ফিজিক্সওয়ালা থেকে ওটা ওকে দিয়েছে আর কি, নিট ইউজি 2025 বিদ্যাপীঠ থেকে আর কি। ফিজিক্সের ওই অফলাইন সেন্টারকে বিদ্যাপীঠ বলে আর কি, যারা জানে অফলাইন যে সেন্টার সেগুলোকে যে 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 জায়গায় আছে আর কি সেইগুলোকে সব বিদ্যাপীঠ বলে। নিউ টাউনে কিন্তু ফিজিক্সওয়ালার আছে একটা। আচ্ছা, আমি মেনলি ওইটাতেই গেছিলাম, মানে ওই গড়িয়াহাটে গেছিলাম আর কি। তো বেশ ভালো। তো ওখানে তো নিশ্চয়ই খুব সেলিব্রেশন হয়েছে আর কি। ওই স্টেজে ডাকলো, তারপরে কিছু যাদের স্টোরিটা খুব স্ট্রাগল স্টোরি আছে তাদেরকে বলার সুযোগ দিল যে কিভাবে। তোমাদের ওখানে কোনো সাক্ষাৎকার টাকা নিয়েছে কিছু? তোমারও তো স্ট্রাগল স্টোরি ছিল আর কি। আমারটাকে স্ট্রাগল বলা যায় না, কি বলে অনেকের দুবেলা রুটি ওঠে না, তাও নিট ক্র্যাক করছে, তাদেরকে স্ট্রাগল বলা যায়। ওরা ওরকম গেছিল, দেখেছো? এই একটা দেখলাম রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, মোবাইল কভার যে ঝাড়খণ্ডে ছেলে বিক্রি করছিল আর অলোক পান্ডে নিজে এখানে গেছিল আর কি, যে ও ওই ফোনে দেখতো আর ওরকম মোবাইল কভার বিক্রি করতো, তো পেয়ে ও ধরো ভালো পেয়েছে আর কি। এগুলো তো বেশ সত্যিকারের, ওইগুলোকেই মূলত ওই স্টেজে তুলে ধরা হয়েছিল ওখানে। ওদের স্টোরিটা সবাই শুনছিল আর কি। এরকম তুমি অনেক স্টোরি শুনতে পেলে না? ওইটা শোনার পর তোমার কেমন ফিলিংস হলো? খুব ভালো যে এরা আমার থেকে কত কষ্ট করে পড়েছে আর কি। ওরা তো অনেক বেশি কিছু অ্যাচিভ করেছে, আমি তো নেহাতি বিলাসিতাই ছিলাম, অনেক তুলনামূলক অনেক ভালো ছিল। ওদের একটু বলো, ওরা কেমন, দু একটা উদাহরণ দাও কিরকম ছিল আর কি। অনেকের বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন একেবারেই ভালো না, সে নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেখান থেকে হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তারপরে আবার ঘুরে এসে প্রিপারেশন নিয়ে নিট ক্র্যাক করেছে। কেউ 4-5বার ড্রপ দিয়ে নিট ক্র্যাক করেছে। তারপরে কারো বাড়ির কোনো মেম্বার হয়তো মারা গেছে, তার সত্ত্বেও নিট ক্র্যাক করেছে। মানে এখানে না একটা ওই যে আছে না স্ট্রং রুটসে, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ইন্টারসেকশন, মানে অ্যাডভার্সিটি কিন্তু প্রতিকূল অবস্থা কিন্তু মানুষকে আরো বেশি জেদ নিয়ে আসে, আরো বেশি মানে তাগিদ, এটা বেঁধে ভিতরে একটা বার্নিং ডিজায়ার থাকে যে আমাকে এই জেদটা কিন্তু তাদেরই, তাদের এরকম যাদের অবস্থা হয়, তারা আর তো কোনো অপশন থাকে না, এটাকে তারা আঁকড়ে ধরে যে এইটা আমার হচ্ছে জীবনের একমাত্র চাবিকাঠি। আমার মনে হয় এটা কাজ করে বেশি আর কি, মোটিভেশনের ওদের মধ্যে বেশি রাখে। তারপরে তারা জীবন দিয়ে দেয় একদম, জান প্রাণ লড়াই করে যুদ্ধের মতো সোলজারের মতন খাটে। আমার তাই মনে হয় আর কি, আর তো অপশন নেই আর কোনো, হারানোর কিছু নাই। ওই জন্য আমার ওই জন্য ওদের তাগিদটা বেশি। আর যারা ধরো একটু কমফোর্ট জোনে থাকে, সবকিছু পায়, তারা অত তাগিদ থাকে না, আমার ব্যক্তিগতভাবে তাই মনে হয় আর কি। তুমিও কিছুটা ফিল করলো ওখানে গিয়ে আর কি। তো তুমি থাকতে কোথায়? কলকাতায় ওই তো বালিগঞ্জের যেদিকে সেন্টারটা, তার উল্টো দিকে একটুখানি গিয়ে একটা পিজিতে থাকতাম, যেখানে ভারত সভা সংঘ আছে ওই গলিতে। ভারত সভা সংঘ তো ওই স্টেশনের আরেক দিকে, স্টেশনের অন্য দিকটাতে আমি থাকতাম, এই সাইডে যেখানে মুখে ঢুকতে বুঝতে ওখানে থাকতে আর কি। তো তুমি যে হোস্টেলে থাকলে, আর যারা ধরো মিশনে থাকে বা নরেন্দ্রপুর থাকে, তারা তো একটা বিধিনিষেধ। আর তুমি কিন্তু একটা ধরো খোলামেলা হোস্টেলে থাকো, ফোন তোমার কাছে ছিল আর কি। ফোন থাকা বা তোমার ধরো তুমি অন্য কলকাতা ধরো একটা ভালো জায়গা খারাপ জায়গা সবকিছু পাওয়া যায়, আবার নষ্ট হওয়ার জন্য সবকিছু পাওয়া যায় আর কি। এবং ওইটা হচ্ছে মেন জায়গা বালিগঞ্জে, ওখানে দুটো একডালিয়া এবং সিংহি পার্কের বড় বড় পুজো হয় ওখানে, মোড়টাতেই হয় একদম। ওটা হচ্ছে দারুণ, মানে এটা এমন একটা জায়গা যেখানে যদি কেউ নষ্ট হয় মনে করে, নষ্ট হওয়ার আদর্শ জায়গা। গড়িয়াহাট চত্বরটা পুরো মার্কেট ফার্কেট, পুরো মানুষের ভিড় থাকে, যেরকম ওই চত্বরটা মেন চত্বর আর গোলপার কাছাকাছি থাকে। তো বালিগঞ্জের স্টেশনের কাছাকাছি, মানে আমি ওখানে আমি ছিলাম ভারত সভার সঙ্গে আর কি, এই জন্য চত্বর চিনি আমি। আমার তখন ছিল না, মানে একবার বিএডের পরীক্ষা দিতে গিয়ে আমি 7 দিন ওখানে থেকে পরীক্ষা দিয়েছিলাম আর কি। মহারাজের একটা হেল্প করেছিলাম, তখন আমার বাসস্থান ছিল না আর কি, আর কলকাতায় সেন্টার পড়েছিল। তো সেই 7 দিন থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম, ওই চত্বরেই ছিলাম আর কি সঙ্গে আর কি, ওই চত্বরটা চিনি আর কি ভালো করে। তো ওই জায়গা থেকে তুমি নিজেকে কেমন করে বাইরের জগৎ থেকে কেমন করে কন্ট্রোল রাখো? ফোনে ছিল না তো ইনস্টাগ্রাম ফেসবুক এসব ছিল না, তখন রাখিনি। ইচ্ছা করে রাখনি নাকি? এখন ইচ্ছা করে রাখিনি, এখন দেখেছি এখন আছে। আর তখন মানে কি মনে হলো যে এগুলো থেকে দূরে থাকাই ভালো নাকি? হ্যাঁ, ওটা অটোমেটিক টাইম চলে যায়, কখন বোঝা যায় না। রিলস দেখতে টাইম চলছে। তো তুমি এছাড়া তোমাদের অ্যাপ যেগুলো দরকার সেরকমই ফোন ছিল, তো তোমার কি যখন পড়লে তখন কি ফোনের নেশা ছিল না? একদম পছন্দ ছিল না? তখন আমার কাছে নিজস্ব ফোন ছিল না, এমনি বাড়ির ফোনটা ইউজ করতাম। ওখানে যাওয়ার পর তুমি ফোন নিলে, ফোনে দেখতে না তুমি ক্লাসগুলো, তুমি ল্যাপটপ বা তোমার কিছু দেখতে? ল্যাপটপে করতাম, ল্যাপটপে দেখতে আর কি। তো নিজেকে ধরো একা থাকা মানে একটু ধরো মোটিভেশন পাওয়ার কোনো মুশকিল আছে, কারণ হোস্টেলে থাকলে কি অনেকজন থাকে, একটা গ্রুপ স্টাডির ব্যাপার থাকে। তো নিজেকে কী করে প্রতি মুহূর্তে মোটিভেট রাখতে কী করে? মোটিভেট তো সেরকম কিছু মনে হয়নি, নাম্বার কম হলে সেটা একটা মোটিভেশন। মানে ধরো ক্লাস করলে ফিরে আসলে
পরের দিনে পড়ার জন্য নিজের সময় চলে যেত, নাকি? হ্যাঁ। আবার সকালে ক্লাস শুরু হলো এরকম। পরের দিন ক্লাসে নিজের প্রেস্টিজটাকে মেনটেন করাও তো একটা মোটিভেশন। মানে তোমার মনে হয় অ্যান্সার করতে হবে হ্যাঁ হ্যাঁ। বা আমি পাচ্ছি কিনা আর কি। তো তোমাদের সেন্টারে কতজন ছিল মোটামুটি অফলাইন যারা? সেন্টারে অনেক ছিল, আমাদের ব্যাচে 100 জন মতো ছিল, 100 জন ছিল। 17। তার মধ্যে এরকম 550 কতজন পেয়েছে? আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলে পাইনি কেউ, আমাদের ব্যাচ থেকে পাইনি। ওই 100 জনের মধ্যে কেউ পায়নি? না, তুমি একমাত্র পেয়েছো? আমার কাছে যাদের খোঁজ আছে আর কি, সবার সাথে তো আর খবরগুলো তো তোমার নিশ্চয়ই একটা, ওরা তো একটা অ্যাড করতে হবে, একটা ছবি দেওয়ার ব্যাপার থাকতে পারে। আমার তবে অন্যান্য ব্যাচের যেসব বন্ধু ছিল তাদের সাথে তারা পেয়েছে অনেকে। তারা পেয়েছে মানে ওটা ওগুলো কোন সেন্টারে ছিল সবগুলো? ওই গড়িয়াহাট সেন্টারেরই একটা তো ব্যাচ নেই, অনেক ব্যাচ। অনেকগুলো ব্যাচ ছিল। কতগুলো ব্যাচ ছিল মোটামুটি তাও? ওই আমাদের ফেজ 1 এ 3খানা ব্যাচ ছিল, তারপরে ফেজ 2, ফেজ 3, ফেজ 5 অবধি আছে। এবার প্রত্যেকটাতে 2-3টে করে ব্যাচ আছেই। তবে সারাদিনে কি ক্লাস চলতো নাকি? হ্যাঁ, সারাদিন চলছে আমাদের। যেমন ওই 10টা থেকে 3টে হতো, তারপরে আবার ওদিকে 4টে থেকে 9টা এরকম হয়তো হবে। পুরো বিল্ডিংটা তো নিয়ে নিয়েছে ওরা, মানে ওই যতটা ম্যাক্সিমাম ওরা নিয়ে এক সাইড গড়িয়াহাট মল, হ্যাঁ মল দিয়ে বা সবই নিয়ে নিয়েছে আর কি।